বিসমিল্লাহির শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে আমি নবম দশম শ্রেণীর জন্য এবং যারা টেস্ট পরীক্ষা দিবে টেস্ট তাদের জন্য পরিমিতি অংশ নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো, পরিমিতি অংশের সৃজনশীল প্রশ্ন, যে প্রশ্নটি পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি, তাহলে তোমরা একটু লক্ষ্য করো। পরিমিতি অংশ দেখো, পরিমিতি অধ্যায় তোমার 16 এর 321 পৃষ্ঠা একটি উদাহরণ, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটি নিয়ে আলোচনা করছি। দেখো এখানে যে 31 নম্বর উদাহরণ, সেটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আমি সেটি তোমাদের একটু সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। দেখো, যেমন ডাকনা সহ একটি বাক্সের বাইরের মাপ যথাক্রমে, ডাকনা সহ একটি বাক্সের বাইরের মাপ যথাক্রমে দেখো 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। এখানে বলা হচ্ছে যে ডাকনা সহ একটি বাক্সে, ডাকনা সহ একটি বাক্সের বাইরের মাপ যথাক্রমে 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার এখানে দেওয়া আছে, এবং বক্সটির ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবং বক্সটির ভিতরের দেখো ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 262 বর্গ সেন্টিমিটার এবং বাক্সের পুরুত্ব কত, এবং বাক্সের পুরুত্ব সমান, পুরুত্ব সমান। তাহলে প্রশ্নটি দেখো, সৃজনশীল প্রশ্ন, এটি একটি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ক, বাক্সটির আয়তন নির্ণয় করো। আয়তন নির্ণয় করো। 1 নম্বরে 2 পাওয়া নাম্বার। 3 নম্বর হচ্ছে বাক্সটির দেওয়ালের পুরুত্ব। বাক্সটির দেওয়ালের পুরুত্ব নির্ণয় করো। বাক্সটির দেওয়ালের পুরুত্ব নির্ণয় করো। এখানে 4 নম্বর সৃজনশীল প্রশ্ন। তারপরে দেখো, বাক্সটির বৃহত্তম দৈর্ঘ্যের সমান বাহু বিশিষ্ট। বক্সটির
বক্সটির বৃহত্তম দৈর্ঘ্যের সমান বাহু বিশিষ্ট দৈর্ঘ্যের সমান বাহু বিশিষ্ট কোন রম্বসের একটি কর্ণ ষোল সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল সেন্টিমিটার হলে রম্বস ক্ষেত্রফল নির্ণয় করো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখানে তোমরা দেখো যে পরিমিতি অংশ অধ্যায় 16 321 পৃষ্ঠা উদাহরণ নম্বর 31 বা 31 একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি উদাহরণ। এই অঙ্কটি একটু দাগ পরিবর্তন বা চেঞ্জ করে প্রায় পরীক্ষায় এসে থাকে। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে তোমরা একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। দেখো যে দাগটা সহ একটি বাক্সে বাইরের মাপ যথাক্রমে 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। বক্সটির ভিতরে সমগ্র পৃষ্ঠে ক্ষেত্রফল 262 বর্গ সেন্টিমিটার এবং বাক্সের পুরুত্ব হলো সমান। তাহলে বক্সটির চতুর্দিকে যে পুরুত্ব বলতে আমরা একটা জিনিস কতটুকু মোটা উপরের অংশ সেটিকে বোঝানো হচ্ছে যে বাক্সটির আয়তন নির্ণয় করতে হবে। বক্সটির দেওয়ালের পুরুত্ব নির্ণয় করো এবং বক্সটির বৃহত্তম দৈর্ঘ্যের সমান বাহু বিশিষ্ট কোন রম্বসের একটি কর্ণ 16 সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে বক্সটির আয়তন নির্ণয় করি। তাহলে আমরা দেখব যে এখানে বক্সটির বাইরের মাপ যথাক্রমে দেওয়া আছে 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। তাহলে আমরা দেখি যে এটি আমরা ইচ্ছা করলে তোমরা মুছে নিতে পারি। দেখো উদাহরণ, আশা করি যে তোমরা তাকে বুঝতে পেরেছো। আমি এবার এটি মুছে নিই, তাহলে তোমরা আমার সাথে খাতা কলম নিয়ে বসে যাও। দেখো যে প্রথম প্রশ্নের উত্তর ক প্রশ্নটি হলো যে ক প্রশ্নটিতে হলো যে বক্সটির আয়তন নির্ণয় করো। এখানে ক প্রশ্নের উত্তর যে এখানে দেওয়া আছে তোমার বক্সের বাইরের মাপ 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। বক্সের দেওয়া আছে বাক্সের বাইরের, দেখো বাইরের মাপ যথাক্রমে তোমার 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এবং তোমার 7 সেন্টিমিটার দেওয়া আছে। সেটি হচ্ছে তোমার বক্সের বাইরের মাপ। তাহলে আমরা প্রশ্নটা ছিল 1 নম্বরে
যে বস্তুটির আয়তন নির্ণয় করো। তাহলে আমরা জানি যেহেতু বস্তুটি আয়তাকার, বাক্সের বাইরের মাপ যথাক্রমে 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। তাহলে আমরা জানি আয়তন, অর্থাৎ বাক্সের দেখো বাক্সের আয়তন আমরা জানি যে এর আয়তন হবে তোমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ দিলেই আমরা, যেমন 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার আমরা যদি গুণ করি 10 গুণন 9 গুণন 7, তাহলে যেহেতু তিনটি মাত্রা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করা হলে তাকে 3 মাত্রার রাশি বলা হয়, তাহলে এটি হবে ঘনমিটার উত্তর। তাহলে এত ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, সেন্টিমিটার তোমরা গুণ করো 9 10 90, 7 9 63, দেখো 0 একটা বলে দিলাম, তাহলে 630 বর্গ সেন্টিমিটার। এই ছিল আজকে ক নম্বরের প্রশ্নের উত্তর। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ যে বাক্সের আয়তন আমরা জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা, অর্থাৎ এখানে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ হলো 9 সেন্টিমিটার আর তোমার উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার। এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি গুণ করা হয় তাহলে বক্সের আয়তন পাওয়া যায়। এখানে আমরা তিনটি রাশি 10 9 7 গুণ করে পেয়েছি 630 বর্গ ঘনমিটার। 30 ঘন, সরি এখানে বর্গ হবে না, হবে এত ঘন সেন্টিমিটার, এত ঘন 30 ঘন সেন্টিমিটার এটির আয়তন, ঘন সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এবার তোমার 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে বক্সটির দেওয়ালের পুরুত্ব নির্ণয় করো। তাহলে মনে করি বাক্সের পুরুত্ব x এবং ঢাকনা সহ বাইরের মাপ যথাক্রমে এত 10। তাহলে ধরি আমরা যে বক্সটির পুরুত্ব হচ্ছে x, তাহলে আমরা এটি মুছে নেই। দেখো 2 নম্বর প্রশ্নের উত্তরে আমরা যাই। দেখো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার খ নম্বরের প্রশ্ন। সেটি আমরা ধরি বা মনে করি, ধরি যে বাক্সের পুরুত্ব, পুরুত্ব মানে কতটুকু বক্সটি মোটা, পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। আবার বক্সের বাইরের মাপ ছিল 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। যদি পুরুত্ব হয় তাহলে তোমরা দেখো যে যদি পুরুত্ব হয় তাহলে কিন্তু উপরে আর ভিতর সাইড, যেমন তুমি যদি চিন্তা করো যে কলের যে টিউবওয়েলের যে কল আছে, কলের যে পাইপ প্লাস্টিকের আর লোহার হোক, ভিতরের সাইড আর বাইরের সাইড একটু বেশ কম। যেমন তোমার মোবাইলের কভার সহ একটি দৈর্ঘ্য পাওয়া যাবে, আবার কভার ছাড়া ভিতরের অংশটুকু আরেকটি দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে আমি বললাম যে দড়ি বাক্সের পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে বাইরের মাপ 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। তাহলে ভিতরের মাপ, অর্থাৎ বক্সের ভিতরের দৈর্ঘ্য, বাক্সের ভিতরের দৈর্ঘ্য তাহলে হবে ভিতরের দৈর্ঘ্য 10 মাইনাস 2 ডিগ্রি x আর x এত সেন্টিমিটার, এবং বাক্সের ভিতরের প্রস্থ b = 9 মাইনাস x ঘন সেন্টিমিটার। তাহলে বক্সের দুই দিক থেকে পুরুত্ব যেহেতু আমরা ধরছি x, তাহলে উভয় সাইড যদি x আর x বাতিল হয় তাহলে আমরা দুই দিকে 2x বাতিল করতে পারি। সুতরাং বাক্সের
বাক্সের ভিতরের প্রস্থটা হবে c ইনটু 7 মাইনাস 2s। তাহলে আমরা বক্সের ভিতরের দৈর্ঘ্য, ভিতরের প্রস্থ d এবং ভিতরের উচ্চতা বা বক্সের ভিতরের উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পেলাম তোমার c ইনটু 7 মাইনাস 2x। তাহলে আমরা জানি আয়তাকার বাক্সের আয়তন, অতএব আয়তাকার বাক্সের ভিতরের আয়তন সমান 2 ইনটু ab প্লাস bc প্লাস cn। তাহলে ভিতরের আয়তন আমি পেলাম, অর্থাৎ আয়তাকার বাক্সের ভিতরের আয়তন 2 ইনটু ab প্লাস bc প্লাস, অর্থাৎ এটি যেহেতু আয়তাকার বক্স সেটি কিন্তু 6টি তল আছে। একটি তলের ক্ষেত্রফল যদি ab হয় তাহলে অপরটি bc, তারপরটা cn, দুটিতে গুণ করলে 6টি তলের ক্ষেত্রফল পাওয়া যায় 3টি রাশিকে। অতএব তাহলে আমরা ভিতরের সমগ্র তলের আয়তাকার বাক্সের ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেখো আয়তাকার বাক্সের ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ab প্লাস bc প্লাস ca যদি আমরা পাই, তাহলে এখানে যদি ab bc ca এর মান আমরা বসিয়ে দেই, তাহলে আমরা লিখতে পারি সুতরাং বক্সের ভিতরের সমগ্র পৃষ্ঠের বা তলের পৃষ্ঠের ক্ষেত্রফল যদি আমরা লিখি, দেখো 2 ইনটু ab মান আমরা বসিয়ে দিলাম, এর মান বসিয়ে দাও 10 মাইনাস 2s, b এর মান 9 মাইনাস 2s প্লাস 9 মাইনাস 2s, c এর মান 7 মাইনাস 2x প্লাস 7 মাইনাস 2x আর হলো 10 মাইনাস 2x। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা যদি গুণ করি, দেখো 2 ইনটু 9 10 90 মাইনাস 10 দুগুণে 20x মাইনাস 9 দুগুণে 18x মাইনাস মাইনাসে প্লাস 4x স্কয়ার। এখানে গুণ করো 7 9 63 মাইনাস 9 দুগুণে 18x মানে 7 9 63 মাইনাস 18x মাইনাস 7 দুগুণে 14x মাইনাস মাইনাসে প্লাস 4x স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। দেখো 7 10 70 মাইনাস 7 দুগুণে 14x মাইনাস হচ্ছে 10 দুগুণে 20x
20x 7 10 70 7 দুগুণে 14 10 দুগুণে 20 আর হচ্ছে প্লাস 2 দুগুণে 4। এই হলো তোমার এই পর্যন্ত আমার গুণফল। আমরা এবার উপরে চলে যেতে পারি। দেখো শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো যে আমরা এবার দেখো আমরা যদি উপরে যাই তাহলে আমরা লিখতে পারি এখানে হচ্ছে তোমার 2 ইনটু, তাহলে আমরা 4x স্কয়ার, তাহলে দুইটা আর হচ্ছে তোমার 4x স্কয়ার 12টা 4x স্কয়ার। এরপরে তোমরা একটু খেয়াল করো, এখানে দেখো যে 12 এখানে হচ্ছে সবগুলি যোগ বিয়োগ করো, তাহলে তোমরা দেখতে পাও যে কত হচ্ছে এখানে 38 12x স্কয়ার মাইনাস 104, এখানে হচ্ছে 104x 12x 104x প্লাস হচ্ছে তাহলে খেয়াল করে নাও ওইটা সেটা হিসাব করো। এখানে যোগ দাও 4x স্কয়ার তাহলে হলো তোমার 4x স্কয়ার 12x স্কয়ার, এখানে যোগ দাও 20 38x, যোগ দাও 20 আর 38x, যোগ দিছো 18 কত 38, তাই না? 38 আর যোগ দাও 18, এরপরে যোগ দাও আরো 14, আবার যোগ দাও 14, আবার যোগ দাও 20, কত হয়েছে 160 160। আচ্ছা এরপরে দেখো 90 লেখাইতে দাও, লেখাইতে দাও 90 যোগ 63 যোগ দাও 70, মোট কত হলো 233। আচ্ছা 223 হয়েছে আমার নাকি, এই লিখলাম তোমার 223। এখন 223 হয়েছে, এগুলো যোগ করে এখন আমরা লিখতে পারি। তাহলে প্রশ্ন অনুসারে দেখো ডাকের মধ্যে বলা হয়েছে যে আয়তাকার যে বক্সটি ছিল, আয়তাকার বাক্সের ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ছিল, আমাদের মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 12x স্কয়ার মাইনাস 104x প্লাস 223 ইনটু 2, এইটুকু সমান আমরা লিখতে পারি যে 12x স্কয়ার মাইনাস 104x দেখো 223, এইটুকু সমান তোমার পাঠ্য বইয়ের দেখো দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্র। কিসে এইভাবে দেখে বড় করবো না করছি, তুমি তো ওই কাজ করবে উঠতো না পুরাটা বুঝা যায় না। এটা 2x দেওয়া যেত কেন, এটা চলে গেল তোমার আমরা মুস্তাফা 20x, এটা হলো 20x, এখানে 7 × 10 = 70
7 দুগুণে 14 এবারে দাও 10 দুগুণে 20x সাইডে যে মাইনাস আছে প্লাস 4x স্কয়ার। এটা বুঝতে পারতেছো? এখন আমরা প্রশ্ন মতে লিখলাম এই, তাহলে উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করো। এখানে থাকবে x স্কয়ার মাইনাস x সাইড x প্লাস 23। উভয়পক্ষের ভাগ দিলে এখানে থাকবে 131। উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। যারা টেস্ট এবং পিটেস্ট পরীক্ষা দিবে তাদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 104x প্লাস 223 মাইনাস 131 বাদ দিলে কত হয় দেখো, এখানে থাকছে 12x স্কয়ার মাইনাস 100x, হিসাব করো 230 থেকে 131 বাদ দাও, আর কত 3 থেকে 1 গেলেগা 2 হাতের নাই, এখানে রইল 12 থেকে গেলেগা 3 92। তাহলে থাকছে 92। আমরা এখন এই সবগুলোতে সাইড কমন দিতে এই কত থাকে, সাইড কমন গেলে এটুকু চালাইতে হবে নিচেটি দেখো। তাহলে আমরা এটুকু মুছে নিলাম দেখো। এখন আমরা যদি এখান থেকে সাইড কমন দিই, সাইড কমন গেলে এখানে তোমার অবশিষ্ট রইল সাইড ভাগ দাও 12, কত হয় 3 4 12 x স্কয়ার, আর এখানে সাইড ভাগ করলে সাইড 25 126x, 92 সাইড ভাগ করলে কত হয় 2 3 4 12 2 সাইড 8 9 23 না 23 বা এখন উভয়পক্ষকে সাইডা ভাগ দিই, তাহলে সাইডা ভাগ দিলে x স্কয়ার মাইনাস 26 প্লাস 23। তাহলে আমরা উভয়পক্ষকে সাইডা ভাগ দিয়ে দিলাম। উভয় পক্ষকে খেয়াল করো, উভয় পক্ষকে সাইড দ্বারা ভাগ করে পাই। এখন দেখো এখানে 3 রাশি আছে, এটা মিডল ফ্যাক্টর করো। তাহলে মিডল ফ্যাক্টর করলে দেখো x স্কয়ার কত যায়, মিডল ফ্যাক্টর করলে দিলাম মনে করো 23x মাইনাস দাও 3x প্লাস 23। তাহলে 30টা আর 3টা 26টা, 26 গুণ করলে 3 3 কত 3 3 কে 9 3 দুগুণে 6 70, শেষে লাস্টে গুণ করলে 70 হয় না। তাহলে x কমন কি কমন যায়, x কমন যায়। তাহলে x কমন গেলে এখানে থাকছে তোমার 3x মাইনাস থাকবে তোমার 23, যেহেতু 23 এর 1 কমন গেলে 3x প্লাস মাইনাস 23, তাহলে ইকুয়াল টু 0। বা আমরা লিখতে পারি যে 23 কমন x মাইনাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। দুটো 3x মাইনাস 23 3x মাইনাস 23 দুইটার মধ্যে একটা কমন, আর বাইরে x আর মাইনাস 1। তাহলে দুইটি রাশির গুণফল যদি সমান 0 হয় তাহলে একটি সমান সমান আলাদা 0 হয়, তাহলে আমরা উপরে চলে যাই। এটুকু মুছে সুতরাং হয় তুমি লিখবা যে x 3x মাইনাস 23 এটুকু সমান 0, বা 3x ইকুয়াল টু 23, বা x ইকুয়াল টু কত 23/3 প্রায় 8 এর কাছাকাছি। তাহলে x ইকুয়াল টু 23 এত গ্রহণযোগ্য
নহে, কারণ হচ্ছে যে বক্সের পুরুত্ব প্রায় 8 সেন্টিমিটারের কাছাকাছি হতে পারে না। তাহলে আমরা এটুকু মুছে নেই। দেখো এটুকু আমরা মুছে নিলাম। যেহেতু বক্সের দূরত্ব 8 সেন্টিমিটারের কাছাকাছি হতে পারে না, অতএব আমরা ধরে নিব সুতরাং x মাইনাস ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 3 গ্রহণযোগ্য মান। 1 সেন্টিমিটার পুরুত্ব হতে পারে গ্রহণযোগ্য মান। অতএব নির্ণীয় বক্সের পুরুত্ব, অতএব নির্ণীয় পুরুত্ব হবে তোমার, অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এটি কিন্তু পরীক্ষার জন্য খুবই উপযোগী একটি। নির্ণীয় বক্সের পুরুত্ব 1 সেন্টিমিটার। এখানে আজকে 2 নম্বর প্রশ্নটির সমাধান শেষ করলাম। এখন আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি মনে করে যে বুঝতে পেরেছ। এখানে বলা হচ্ছিল যে বক্সটির দেওয়ালের পুরুত্ব নির্ণয় করো, অতএব নির্ণীয় পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার একটি গ্রহণযোগ্য মান। কারণ 1 সেন্টিমিটারের বেশি কিন্তু বক্সের পুরুত্ব বা কোনো বস্তুর পুরুত্ব এতটা কিন্তু বলি হয় না, এই জন্য এটি গ্রহণযোগ্য মান। কারণ 3 নম্বরের প্রশ্নটি হচ্ছে বক্সটির বৃহত্তম দৈর্ঘ্যের সমান বাহু বিশিষ্ট কোন রম্বসের একটি কর্ণ 16 সেন্টিমিটার হলে বৃহত্তম দৈর্ঘ্যের সমান বাহু বিশিষ্ট কোন রম্বসের একটি কর্ণ। তাহলে আমরা এবার খ নম্বরের প্রশ্নের সমাধান করার জন্য আমরা যাই। তাহলে চলো এটি আমরা মুছে নিতে পারি। এবার দেখো সৃজনশীল প্রশ্নের 3 নম্বরের উত্তরটি গ, অর্থাৎ গ নম্বরের উত্তরটি আমরা পাই উদ্দীপক থেকে পাই যে উদ্দীপক থেকে পাই বৃহত্তম বাহু হচ্ছে বক্সটির বৃহত্তম বাহু হলো তোমার 10 সেন্টিমিটার। অতএব 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এখন একটি বর্গ অঙ্কন করি। তাহলে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, সুতরাং 10 সেন্টিমিটার বাহু নিয়ে একটি রম্বস অঙ্কন করি। যেহেতু বলা হচ্ছে যে বৃহত্তম বাহুর সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য, তাহলে 10 সেন্টিমিটার বাহু নিয়ে ABCD একটি বাহু নিয়ে ABCD একটি লম্বস অঙ্কন করি। সুতরাং 10 সেন্টিমিটার বাহু নিয়ে ABCD একটি লম্বস অঙ্কন করি। দেখো ABCD, অতএব কর্ণ হচ্ছে তোমার বাহুর ডাকে বলা হয়েছে এর কর্ণ হচ্ছে 16 সেন্টিমিটার হলে রম্বসের কর্ণ হচ্ছে 16 সেন্টিমিটার। মনে করি ABCD কর্ণ যদি 16 সেন্টিমিটার হয়, তাহলে এইখান থেকে আমরা যে কর্ণটা টানলাম, দেখো গয়ের উদ্দীপক থেকে পাই যে বৃহত্তম
বাহু 10 সেন্টিমিটার, তাহলে ধরি যে 10 সেন্টিমিটার বাহু নিয়ে এ বি সি ডি একটি রম্বস অঙ্কন করি। ধরি রম্বসের কর্ণ বিডি কিন্তু 16 সেন্টিমিটার। দেখো কর্ণ বিডি সমান 16 সেন্টিমিটার এবং অপর কর্ণ এসি সমান, দেখো এখানে চিত্রে পার্ট 9। আবার আমরা জানি যে রম্বসের কর্ণ দ্বয়, রম্বসের কর্ণ দ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে আমরা জানি লম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে বি ও সি পরস্পরকে অবিন্দুতে সেট করে, বি বিডি এবং এসি পরস্পরকে অবিন্দুতে সেট করে, তাহলে বি ও সি সমকোণী ত্রিভুজ। আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে বি, তাহলে তোমার বি ও সি, বি ও সি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং বি ও ইকুয়াল টু হচ্ছে তোমার ওডি সমান সমান হবে 8 সেন্টিমিটার, কারণ এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এবং বিসি সমান, দেখো এবং বিসি সমান হবে 10 সেন্টিমিটার। যেহেতু উদ্দীপক থেকে আমরা পাই যে বৃহত্তম বাহু হচ্ছে 10 সেন্টিমিটার, নিয়েই আমরা লম্ব সম্পর্ক করেছিলাম। এটিও হচ্ছে 10 সেন্টিমিটার, এটিও হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, কারণ হচ্ছে লম্ব যেহেতু প্রত্যেক বাহুই 10 সেন্টিমিটার। আশা করি তাহলে বি ও সি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের থেকে পাই এখন সমত্রিভুজ, দেখো বি ও সি থেকে পাই পিথাগোরাসের সূত্র অনুযায়ী। দেখো যে বি ও বি স্কয়ার ও বি ও স্কয়ার প্লাস হচ্ছে ও সি স্কয়ার ইকুয়াল টু হবে বিসি স্কয়ার। পিথাগোরাসের থিওরি বা সূত্র অনুযায়ী ও বি স্কয়ার মান হচ্ছে তোমার এইটুকু হলো 8 সেন্টিমিটার, পুরোটা হচ্ছে তোমার 16 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি ও সি স্কয়ার ইকুয়াল টু হবে বি, বিসি হলো তোমার 10 সেন্টিমিটার বা 8 8 64, ও সি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 10 10 100। এখন আমরা যদি উপরে চলে যাই তাহলে দেখো যে আমরা লিখতে পারি এখানে এইটুকু
এইটুকু আমরা মুছে নিলাম। দেখো আমরা এবার উপরে যাই এখান থেকে, তাহলে আমরা লিখতে পারি দেখো বা ও সি স্কয়ার ইকুয়াল টু 100 মাইনাস 64 বা ও সি স্কয়ার ইকুয়াল টু 36 বা ও সি সমান সমান রুট ওভার 36। সুতরাং 6 6 36 ও সি মান, অর্থাৎ ও সি সমান হচ্ছে তোমার অপর কোণের অর্ধেক, এইটুকু বোঝানো হচ্ছে। সুতরাং এসি সমান আমরা লিখতে পারি, এসি সমান লিখতে পারি 2 ইনটু ওসি অপর কর্ণ, তাহলে আমরা লিখতে পারি 6 6 দুগুণে 12। সুতরাং অপর কর্ণের দৈর্ঘ্য তোমার এসি সমান পাইলাম 12 সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা এ বি সি ডি দেখো, এখন আমরা এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল বের করব। সুতরাং এ দেখো বি সি ডি রম্বসের ক্ষেত্রফল আমরা লিখতে পারি কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কর্ণদ্বয় হলো বিডি কর্ণ, দেখো বিডি গুণন 80/2, তাহলে বিডির মান 16 আর 80 মান হচ্ছে তোমার 12, কাটাকাটি করলে 6 16 96 বর্গ সেন্টিমিটার। এই হলো তোমার রম্বসের ক্ষেত্রফল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আর এই অঙ্কটি অর্ধবার্ষিক পরীক্ষায় বা এসএসসি দ্বারা পরীক্ষা দিয়ে তাদের জন্য একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্ক। এটি আজকে আমি তোমাদের জন্য সমাধান করে দিয়েছি। দেখো অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, তোমরা সকলে এটি চর্চা করে নেবে আশা করি। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়া, ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেওয়া, একটি কমেন্ট এবং একটি লাইক করে দেওয়া। আজকে আমি এখান থেকে নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য আর কোন ক্লাস নিয়ে। খুদা হাফেজ, ভালো থাকো।